ভালো আছি। এখানেও আজকে শৈত্যপ্রবাহ চলছে। বাবা কোথায়? ভালো আছে? আয়েশা বেগম বলল। তোমার বাবা কোথায় যেন গেল? উৎস কই? কেমন আছে ও? আছে ভালো। শাওয়ার নিচ্ছে। আয়েশা বেগম জিজ্ঞেস করল। দাওয়াতে কখন যাবে? একটু পর যাব। আমার তো যেতে ইচ্ছে করছে না মা। ইচ্ছে না করলেও যাও, না গেলে সৌভই কষ্ট পাবে। এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে ইচ্ছে করে কার? তা তো করে না জানি। আচ্ছা শোনো, যে ঠান্ডা পড়েছে, এখানে আসার সময় মনে করে সোয়েটার, শাল, হাত মোজা, পা মোজা সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসবে, না হলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা। ঠিক আছে, রেডি হয়ে নাও, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। এই বলে আয়েশা বেগম কল কেটে দিল। রূপকথা মোবাইলটা রেখে বিছানা থেকে নামতেই দেখে উৎস ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার পরনে শুধু একটা টাওয়াল, আর হাতে তার আর রূপকথার ভেজা কাপড়গুলো। রূপকথা অবাক হলো, বলল। আপনি নিজ হাতে কাপড় ধুয়েছেন? ধুয়েছে তো, তাতে কি? রূপকথা জিজ্ঞেস করল। ওয়াশিং মেশিন কি সত্যি নষ্ট হয়ে গেছে? তাই তো দেখলাম। নিজে কাপড় ধুয়েছেন ভালো কথা, কিন্তু আমার কাপড় ধুতে গেলেন কেন? উৎস এবার বিরক্ত হলো, ব্যালকনির দিকে হাঁটা ধরে বলল। তাতে কি? বেশি কথা বলো তুমি। উৎস তার কাপড় ধুয়েছে ভেবে লজ্জায় মিলিয়ে গেল। রূপকথা মনে মনে বলল। দুর্বল, কেন যে কাপড়গুলো রেখে আসতে গেলাম, সব ধুয়ে নিয়েছে লোকটা। ছি ছি। উৎস কাপড়গুলো মেলে দিয়ে বলল। ছি না করে নাস্তা করতে চাও, আমি আসছি। রূপকথা আরেক দফা অবাক হলো, বলল। নির্ঘাত আপনি জ্যোতিষবিদ্যা জানেন? এর পাশাপাশি আরো অনেক কিছুই জানি। বেশি পেকে গেছেন। উৎস রুমে এসে বলল। নাস্তা করবে চলো, খিদে লেগে গেছে আমার। রূপকথা স্টাডি টেবিলের দিকে আঙ্গুল তাক করে বলল। নিচে যাওয়া লাগবে না, ওইদিকে দেখুন। উৎস সেদিকে তাকিয়ে বলল। বাহ, সংসারমুখী হচ্ছে দেখছে। তোমার এত পরিবর্তন দেখে আমার কিচ্ছে করছে জানো? রূপকথা জিজ্ঞেস করল। কি? বাসার সব সার্ভেন্টকে বাদ দিয়ে তোমার সংসারে মনোনিবেশ করাই। ক্ষমা করা যায় না? পরে ভেবে দেখবো, আগে খেয়ে নেই। রূপকথা লাজুক দৃষ্টিতে বলল। খাবেন ঠিক আছে, কিন্তু তার আগে প্লিজ আপনি কিছু একটা পরে নিন, আমার লজ্জা লাগছে। উৎস চায় না রূপকথাকে কোনো প্রকার বিব্রতিতে ফেলতে, তাই বলল। তাহলে তুমি খাওয়া শুরু করো, আমি রেডি হয়ে নেই। খেয়ে তারপর রেডি হন। উৎস গেঞ্জি পরে নিল। এরপর আলমারি থেকে একটা সাদা আড়ঙের পাঞ্জাবি বের করে গায়ে জড়িয়ে নিল। তারপর একটা সাদা পাজামা বের করে পরে নিল। রূপকথা না খেয়ে চুপচাপ উৎসকে দেখছে। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল। এভাবে তাকিয়েছে কেন? লজ্জা লাগছে তো আমার। নাটকের শেষ নাই, বেটা মানুষের আবার এত কিসের লজ্জা? উৎস রূপকথার পাশে বসে বলল। পুরুষ বলে কেমন লজ্জা থাকতে নেই? রূপকথা মুখে হাসির রেখা টেনে বলল। কেন থাকবে? আমার সামনে কিসের এত লজ্জা? ভন্টামি বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও। এরপর আর কেউ আর কোনো কথা বলল না। দুজন চুপচাপ খাওয়া শেষ করলো। রূপকথা খাওয়া শেষ করে আলমারি থেকে একটা পার্পেল কালার জর্জেট শাড়ি বের করলো, যেটার পাড়ে পাথর বসানো। রূপকথার হাতে এত ভারী শাড়ি দেখে উৎস জিজ্ঞেস করলো। এত ভারী শাড়ি সামলাতে পারবে তো? না পারলে আপনি আছেন তো, শাড়ির কুচি ধরে হাঁটবেন, দেখতে সুন্দর লাগবে, সবাই হাজবেন্ড ম্যাটেরিয়াল বলবে। হয়েছে, আর কথা না বলে রেডি হয়ে নাও। এত লেট করে যে যাচ্ছি, সৌভিক তো আমায় বাসায় ঢুকতে দেবে না। না ঢুকতে দিলে তো আলহামদুলিল্লাহ, দরজা থেকে চলে আসবো। উৎস আর কিছু না বলে ডিভানে গিয়ে বসলো। রূপকথা শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে ড্রেসিং রুমে চলে গেল। রূপকথা শাড়ি পরে উৎসের সামনে এসে দাঁড়ালো, বলল। এমন বেজৈতা শাড়ি তো আর বাপের জন্মেও কিনবো না। উৎস মোবাইল স্ক্রিনে কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। এমন সময় রূপকথার আগমনে তার দিকে তাকালো, জিজ্ঞেস করলো। কি হয়েছে? শাড়িটা জায়গা মতো থাকছে না। খুলে ফেলো। রূপকথা ভরকালো, বলল। মানে? শাড়ি খুলে ফেলতে বলেছে। খুলে ফেলবো কেন? মাথা মোটা, শাড়িটা খুলে অন্য আরেকটা পরতে বলেছে। আপনি আমাকে মাথা মোটা বললেন? তো বলবো না? এত উল্টো বলে চিন্তা করো কেন? তো নিজে অর্ধেক কথা কেন বলেন? অর্ধেক কোথায় বললাম, পুরোটাই তো বলেছে। তুমি বোঝোনি সেটা কি আমার দোষ? আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সঙ্গে? আচ্ছা, আর বলবো না। এবার রেডি হয়ে নাও প্লিজ।
রূপকথা কিছু না বলে চুপচাপ শাড়ির পিন মেরে মুখে হালকা মেকআপ করে নিল। এরপর হালকা কিছু জুয়েলারি পরে গায়ে শাল জড়িয়ে হাতে পার্স আর মোবাইল নিয়ে উৎসকে রেখেই নিচে চলে গেল। রূপকথা চলে যাওয়ার দিকে তাকে উৎস বলল, আল্লাহ, এত বছর পর যাও একটা বউ দিল, তাও মাথার তার ছেঁড়া দিলা। এ বলে রূপকথার পেছনে হাঁটা ধরল। গাড়িতে পাশাপাশি দুজন বসে আছে ঠিকই, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। উৎস একটা জায়গায় গাড়ি থামিয়ে বলল, তুমি বসো, আমি আসছি। এ বলে উৎস গাড়ি থেকে বের হয়ে ফুলকলিতে ঢুকলো। এরপর সৌভিকদের জন্য নানান রকমের খাবার কিনে নিল। অনেক বছর পর সৌভিকের বাসায় যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। উৎস কেক, মিষ্টি, বিস্কিট, চানাচুর সব কিছু নিয়ে গাড়িতে ফিরে এলো। রূপকথা তখনও জানালার দিকে মুখ ফিরিয়ে এক দৃষ্টিতে বাহিরের কুয়াশা দেখছে। উৎস ড্রাইভিং সিটে বসে খাবারের ব্যাগগুলো পিছনের সিটে রাখলো। এরপর রূপকথার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো রূপকথা মুখ গোমড়া করে বসে আছে। উৎস গাড়ি স্টার্ট দিতেই হালকা গলায় বলল, সৌভিকদের বাসার কাছাকাছি চলে এসছে, আর 10 মিনিট লাগবে। উৎসের কথা শুনেও রূপকথা কোনো উত্তর দিল না, স্ট্যাচুর মতো বসে রইল। ও রূপকথার গোমরা মুখ দেখে উৎস মনে মনে হাসলো। উৎস বাম হাতটা বাড়িয়ে রূপকথার হাতের উপরে রাখলো। হাতে উৎসের ছোঁয়া পাওয়া মাত্রই রূপকথা নিজের হাত সরিয়ে শালের নিচে লুকিয়ে ফেলল। উৎস এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কথা বলবেন আমার সঙ্গে? রূপকথা এবারও নিশ্চুপ। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। তবে সৌভিকের বাসায় গিয়ে আবার এমন মুখ ভার করে থেকো না, লোকে ভাববে উৎস যাওয়াত বউকে মারধর করে দাওয়াতে নিয়ে এসছে। উৎস গাড়িটা সৌভিকদের বাসার পার্কিংয়ে রেখে গাড়ি থেকে নামলো। এরপর অন্য পাশে গিয়ে রূপকথার জন্য গাড়ির দরজা খুলে দিল। রূপকথা গাড়ি থেকে নামতেই উৎস ওর সামনে দাঁড়ালো। এরপর সামনে চলে আসা পাশের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, মাথা মোটা বলেছে বলে রাগ করেছ? আচ্ছা যাও, সরি, আর বলবো না। তোমার মাথা একদম চিকন, শুধু জাস্ট একটু বেশি আর কি। আমাদের বাসায় রোম্যান্স করার পর্যন্ত পরিমাণ জায়গা আছে। সৌভিকের কথা শুনে উৎস রূপকথার কাছ থেকে সরে আসলো। এরপর সৌভিককে বলল, পেছনের সিট থেকে জিনিসগুলো নামিয়ে নে। সৌভিক দারোয়ানদের ডেকে বলল। মামারা জিনিসগুলো একটু বাসায় দিয়ে আসুন। এরপর দুজন জিনিসগুলো সৌভিকের ফ্ল্যাটে নিয়ে আসলো। সৌভিক উৎসকে বলল, ভাবিকে নিয়ে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি, এবার চল। এরপর তিনজন লিফটের দিকে হাঁটা ধরল। উৎস আলতো করে রূপকথার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে আছে। এতে অবশ্য রূপকথার কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎস সৌভিককে জিজ্ঞেস করল, রওনাক আর সাইফ আসছে? হ্যাঁ, তোরাই সবার শেষে আসছিস। শেষে আসলে মেহমানদেরই বেশি পাওয়া যায়। শোন না বন্ধু, আরেকজন স্পেশাল মানুষ আসছে। উৎস জিজ্ঞেস করল, কে? সৃষ্টি, মনে আছে ওর কথা? উৎস বিরক্ত হলো। তোর এই গায়ে পড়া ছ্যাঁচড়া শালিটা? সৌভিক হেসে বলল, হ্যাঁ। ওকে আমার থেকে দূরে থাকতে বলবি, আমার বউ আছে। আচ্ছা বলবো। উৎস আর সৌভিকের মাঝে রূপকথার নিজেকে কাবাবের হাড্ডি মনে হচ্ছে। এরই মধ্যে তারা সৌভিকের ফ্ল্যাটে চলে আসলো। উৎসকে দেখেই সৌভিকের ছেলে সানিম দৌড়ে এসে তার কোলে উঠে গেল, বলল, আঙ্কেল তুমি এসেছো? উৎস সানিমকে কোলে নিয়ে বলল, এসেছি তো। কেমন আছো তুমি? শানিম একটুও ভালো নেই। বাবা শানিমকে খেলনা কিনে দেবে বলে বাইরে নিয়ে গেছিল, এরপর যা তা করেছে শানিমের সঙ্গে। সানিমের এমন কথায় উৎস না হেসে পারল না। সানিম উৎসের পাশে রূপকথাকে দেখে জিজ্ঞেস করল, ওকে। আমার বউ। সানিম অবাক হয়ে বলল, এত সুন্দর একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়েছো? কেন, আমি কি সুন্দর মেয়ে বিয়ে করতে পারি না? আসসালামু আলাইকুম ভাইয়া। জুয়ের গলার আওয়াজ শুনে উৎস তার দিকে তাকালো, বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে জুই? জুই হেসে বলল। ভালো আছি ভাইয়া। এরপর জুই রূপকথাকে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জুয়ের মুখে ভারী ডাক শুনে একটু বিব্রত হলো রূপকথা। তারপরও মুখে হালকা হাসির রেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। রনক ভাইয়া আর শাইক ভাইয়া ওনারা ভাবিদের নিয়ে ছাদে গেছে, আমি ডেকে দিচ্ছি, বসেন আপনারা।
উৎস সানিমকে কোলে নিয়ে রূপকথার হাত ধরে লিভিং রুমে গিয়ে বসলো। এরপর জুইকে জিজ্ঞেস করলো। আন্টি কই? এরপর জুই বাসার হেল্পিং হ্যান্ড লতাকে বলল। এই শরীর নিয়ে বিচলিত কেন হচ্ছ? বসে এখানে, ওরা আস্তে ধীরে আসুক। জুই কিছু না বলে হেসে চলে গেল। সানিম রূপকথাকে জিজ্ঞেস করল। তুমি সত্যি আঙ্কেলকে বিয়ে করে নিলে? না, আমি সিঙ্গেল। তাহলে যা তোমাকে বড় হয়ে আমি বিয়ে করব। এই কি বলছিস তুই? বাপের মতো আমার জিনিসের উপর নজর দিস কেন? তোর সঙ্গে না ডিল করেছি তোকে মেয়ে জামাই বানাবো? তাহলে তুই শাশুড়িকে বিয়ে করতে চাইছিস কেন? তোমার মেয়ে কবে আসবে? যেদিন তোমার আঙ্কেল ঠিকঠাকভাবে বিড়াল মারতে পারবে সেদিন। দরজায় রৌনাকের কথা শুনে উৎস রূপকথা সানিম সেদিকে তাকালো। দেখলো রৌনাক আর তার বউ নাফিজা দুজন তাদের দিকে এগিয়ে আসছে। রৌনাকের এমন লাগামহীন কথায় মেজাজ খারাপ হলো উৎসের। অন্যদিকে রূপকথা তো লজ্জায় মরিমরি অবস্থা। সবার নীরবতা ভেঙে সানিম বলল। আঙ্কেল বিড়াল মারবে কেন? আঙ্কেল কি তোমার মতো পচা? উৎস হেসে বলল। ঠিক বলেছো বাবা। আচ্ছা, তোমার জন্য যে গিফটটা নিয়ে এসছে সেটা কি তুমি দেখেছো? না দেখলে এক্ষুনি গিয়ে দেখে আসো। সানিম উৎসের কোল থেকে নেমে বাইরে চলে গেল। গিফটের কথা শুনে তার আর এখানে মন টিকছে না। সানিম যেতেই রৌনাক উৎসকে বলল। বাচ্চাদের সামনে এগুলো কোন ধরনের আর কি? রৌনাকের কথায় পাত্তা না দিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জি ভালো আছি, আপনি? ভালো। এরপর রৌনাক নাফিসার সঙ্গে রূপকথার পরিচয় করে দিল। এর একটু পর তাদের সঙ্গে সাইফ আর তার ওয়াইফ তিথিও এসে যোগ দিল। কিছুক্ষণ পর সৌভিকের মা এসে সবার সঙ্গে দেখা করে গেলেন। ভদ্র মহিলার আন্তরিকতা দেখে রূপকথা আবেগে আপ্লুত হয়ে পড়ল। আর ভদ্র মহিলাকে দেখতেও কিছুটা রূপকথার বড় খালামণির মতো লাগছে। আরে উৎসব! আড্ডার মাঝখানে হঠাৎ পেছন থেকে সৃষ্টির সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনে উৎস রূপকথার দিকে আরেকটু চেপে বসল। সবার সামনে উৎসের এমন কাণ্ডের রূপকথা লজ্জা পেল। মিনমিনিয়ে বলল। কি করছেন? সবাই দেখছে তো। উৎস একইভাবে মিনমিনিয়ে বলল। এরপর সৃষ্টির উৎসের পাশে বসে বলল। কতদিন পর দেখলাম তোমায়। কেমন আছো ডিয়ার? ভালো ভালো আছি, আপনি? ওহ ডিয়ার, আপনি করে বলছো কেন? উৎস কোনো উত্তর দিল না, উল্টো রূপকথার দিকে তাকিয়ে বলল। আমার ওয়াইফ রূপকথা জাওয়াদ। মুহূর্তেই সৃষ্টির মুখটা কালো হয়ে গেল। বলল। তুমি বিয়ে করেছো? জি। অথচ আমি তোমাকে পছন্দ করতাম। সৃষ্টির কথায় রূপকথা বড় বড় চোখ করে উৎসের দিকে তাকালো। মনে মনে বলল। জামাই, আজ তোর খবর আছে, তুই শুধু আজ বাসায় চল। এই সময় সাইফ গলা খাকারি দিয়ে বলল। কোথায়? কাশ্মীরি উইল আর কোথায় পাগলের চুল? এক্স্যাক্টলি। পরিস্থিতি সামাল দিতে জুই বলল। সৃষ্টি আপু, তোমাকে খালামুনি ডাকছে। মন খারাপ করে সৃষ্টি উৎসকে আসছি বলে চলে গেল। সৃষ্টি জুইয়ের বড় খালার মেয়ে। সৃষ্টি চলে যেতেই রৌনাক উৎসকে বলল। তুই বরং তোর বউয়ের কোলে উঠে যা। রৌনাকের কথায় উৎস একটু সরে বসলো। সৌভিক বলল। তোর বিয়ের খবর শুনে সৃষ্টি আপা আজকে সেই একটা সেন্টি খেলো। সৃষ্টি আপা কিন্তু দেখতে খারাপ না, আমাকে পছন্দ করলে তো আমি সেই কবেই। সাইফের কথা শেষ হওয়ার আগেই তিথি তাকে ধমক দিয়ে বলল। কি করতে তুমি? তোমার দাদাকে বিয়ে করিয়ে দিতাম। মুহূর্তেই লিভিং রুমে সবাই হেসে উঠল। রূপকথাও মুখ চেপে হাসে। আর সেই হাসিটা মুগ্ধ হয়ে দেখছে উৎস জাওয়াত। উৎসের এমন চাহনি চোখ এড়ালো না সৌভিকের। তাই সবার সামনে বলে বসল। আর কত দেখবি? নজর লাগবে তো। নিজের জিনিসের উপর নিজের নজর লাগে না, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? আমার বউয়ের দিকে আমি তাকাবো, তাতে তোর কে? আমার কিছুই না, তবে আমার থেকে দেখে তো একটু শিখতে পারিস, একটু ভদ্র হতে পারিস। তুই যে কত ভদ্র সেটা তো জুয়ের অবস্থা দেখেই বুঝি। আল্লাহর দান, কি করব? হ্যাঁ, সবই তো আল্লাহর দান। তোদের কাছে এসব ফালতু কথা ছাড়ার কিছু নাই? ও আচ্ছা হ্যাঁ, তোদের না একটা জিনিস দেখাবো বলেছিলি, চল স্টাডি রুম দেখাই। উৎস রূপকথাকে বলল। তুমি নাফিসা আর তিথির সঙ্গে বসো,
আমি একটু পর আসছি। রূপকথা হালকা করে মাথা নাড়ল। এরপর উৎস, সৌভিক, রৌনক আর সাইফ স্টাডি রুমের দিকে চলে গেল। নাফিস আর রূপকথাকে জিজ্ঞেস করলো, ভাবি, আপনি কি এবার এইচএসসি পরীক্ষা দেবেন নাকি সামনে বছর? সামনের বছর দিব আপু। আর আপনারা আমাকে ভাবি না ডেকে নাম ধরে রাখলে আমি বেশি খুশি হব। তিথি হেসে বলল। একটা ডাকলেই হলো। নাফিস আর তিথিকে জিজ্ঞেস করলো, ভাবি, সেই জাতকে কি হোস্টেলে দিয়ে দিয়েছেন নাকি? না আপু, সামনের বছর দিব। কোথাও গেলে ও বেশি দুষ্টামি করে, তাই আজকে মায়ের কাছে রেখে এসেছি। এবছর হোস্টেলে না দেওয়াটাই ভালো করেছেন ভাবি। আমার এক বোনের ছেলে শেহজাদের বয়সী, ওকে হোস্টেলে দিয়েছে। এখন ছেলেটা রোজ বাসায় আসার জন্য কান্নাকাটি করে, এতে পড়ালেখারও ক্ষতি হচ্ছে। এদের দুজনের সাংসারিক আলাপ শুনে রূপকথার মেজাজ খারাপ হলো। মনে মনে বলল, আমাকে মাঝখানে বসিয়ে এসব সাংসারিক আলাপ করার কোনো মানে হয়? যত সব। তিথি রূপকথাকে জিজ্ঞেস করলো, বাচ্চা কাচ্চা নিয়ে কি ভাবলে রূপকথা? রূপকথা সোজা সাপটা জবাব দিল, কিছুই ভাবছি না। বিয়ে হয়েছে 7-8 মাস হতে চললো, এখনো বেবি নিয়ে কিছু ভাবেননি? রূপকথা এবার লজ্জা পেল, গলা নামিয়ে বলল, না। আমার মতো বোকামি করো না, পরে পস্তাবে। রূপকথা কিছু বলল না। তিথি বলল, ভাইয়া হয়তো রূপকথাকে সময় দিচ্ছে। এরপর রূপকথাকে জিজ্ঞেস করলো, তোমার 18 বছর হয়েছে তো, নাকি এখনো হয়নি? না, আর কয়েকদিন বাকি আছে। রূপকথার এমন উত্তর শুনে নাফিসা আর তিথি দুজনেই অবাক হলো, সঙ্গে লজ্জাও পেল। তিথি বলল, আগে বলবে না তোমার 18 বছর হয়নি? আপনারা তো আগে জিজ্ঞেস করেননি, কিভাবে বলবো? এর মধ্যেই সৌভিক এসে বলল। ভাবি খেতে আসেন। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসে খাচ্ছে। সৌভিকের মা একটু পর পর রূপকথার প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। তা দেখে রূপকথা অসহায় দৃষ্টিতে উৎসের দিকে তাকাচ্ছে। রূপকথার অবস্থা বুঝে উৎস সৌভিকের মাকে বলল, আন্টি, ওকে আর কিছু দিয়েন না, ও একসঙ্গে এত কিছু খেতে পারবে না। ভাবি কি একবারও বলেছে উনি খেতে পারবে না? তাহলে তুই কেন আগ বাড়িয়ে এত কথা বলছিস? উনি ঠিকই বলেছেন ভাইয়া, সত্যি আমি এত খাবার একসঙ্গে খেতে পারি না। এরপর সৌভিকের মাকে বলল, আন্টি আর দিয়েন না প্লিজ। এরপর কেউ আর রূপকথাকে কিছু নেওয়ার জন্য জোর করলো না। উৎস মাছের কাটা বেছে রূপকথার প্লেটে তুলে দিতে দেখে রূপকথার রাগ হলো। মনে মনে বলল, আমার লজ্জা দেওয়ার ওস্তাদ, সবার সামনে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কি দরকার? একদিন মাছ না খেলেই বা কি হয়? রূপকথার প্রতি উৎসের এমন যত্ন দেখে নাফিসা বলল, দেখো রৌনক, ভাইয়া কি সুন্দর করে রূপকথাকে কাঁটা বেছে মাছ খাওয়াচ্ছে। তুমি কি কখনো আমাকে এভাবে খাইয়েছো? ওর বউ এখনো ছোট, তাই ও কাটা বেছে খাওয়াচ্ছে। তুমি কি ছোট? তুমি যদি ছোট হও তাহলে আমি কেন তোমার কথা শুনে চলি? হয়েছে, চুপ করো, আর বলা লাগবে না। তুমি মুখ খুললেই আমার ইজ্জত নিয়ে টানাটানি করো। এদের দুজনের কাণ্ড দেখে সবাই হেসে উঠল। রূপকথাও লজ্জা শরম এক পাশে রেখে সবার সঙ্গে হাসলো। বিকেলে সৌভিকের মা কাউকেই ছাড়লেন না, সবাইকে জোর করে রেখে দিলেন। বললেন, তাই বিকেলে কেউ যেতে পারলো না। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার বাসায় যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। সৌভিকের মা উৎসকে বলল, আসলে আন্টি, কাল সকালে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। আমার খালাতো বোনের বিয়ে, না হলে রূপকথাকে অবশ্যই রেখে যেতাম। জানি তো কেমন রেখে যেতে হয়েছে, আর গাল মারতে হবে না, চল বেরিয়ে পড়। এরপর সবাই একে একে বিদায় নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফেরার পুরো পথ রূপকথা একটা কথাও বলল না। উৎস কয়েকবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলো। শেষে ঠিক করলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবে। গাড়ি গ্যারেজে পার করে উৎস নামলো। অন্য পাশ দিয়ে রূপকথাও শাড়ি আর গায়ের শাল সামলে নেমে দাঁড়ালো। এরপর উৎসের হাত থেকে বাসার চাবি নিয়ে গটগট করে হেঁটে ভেতরে চলে গেল। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপকথার পেছনে হাঁটা ধরল। রূপকথা বাসায় ঢুকে নিজেদের রুমে এসে দরজা আটকে দিতে চাইল, কিন্তু তার আগেই উৎস বাধা দিল। বলল, আরে, আমাকে না ঢুকিয়ে দরজা লাগিয়ে দিচ্ছ কেন? উৎসের কথা শুনে রূপকথা দরজা থেকে হাত সরিয়ে নিল।
এরপর বিছানায় গিয়ে বসলো। উৎস রুমে ঢুকে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, অনেক তো হলো, এবার বলো দোষটা কি আমার? তোমাকে মাথা মতো বলেছি, এটাই তো। আরে ওটা তো ভালোবেসে বলেছে, বোঝো না কেন? রূপকথা মুখ তুলে উৎসের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ভালোবেসে কেউ কাউকে মাথা মোটা বলে, তাও আবার রেগে? আপনার কি ধারণা আমি কিছুই বুঝি না? আমি যা বোঝাতে চাই তাছাড়া তুমি দুনিয়ার বাকি সব কিছুই বোঝো। আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করেন যে মুখে যা আসবে তাই বলবেন? উৎস এবার রূপকথার পাশে বসে তার দু হাত নিজের মুঠোয় নিয়ে বলল, ছোট ভাবার কিছু নেই, তুমি আসলেই ছোট। আর আমি চাই তুমি চিরকাল আমার কাছে এমন ছোটই থেকে যাও। তোমার এই চঞ্চলতা, তোমার এইটুকুতে রেখে যাও, এগুলোই আমার চোখে আমার সৌন্দর্য। রূপকথা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, পারল না। মুখ ঘুরিয়ে বলল, জাওয়াদ সাহেব, চাটুকারিতা শিখেছেন কোথা থেকে? শিখেছি একজনের কাছ থেকে, তবে তার নাম বলবো না, কারণ সে একটুতেই রেগে যায়। উৎসের কথায় রূপকথা না চাইতেও হেসে ফেললো, বলল, হাসছি বলে ভাববেন না, মাফ করে দিয়েছি। উৎস কান ধরে বলল, সরি সরি সরি, এই যে কান ধরে বলছে, আর কখনো মাথা মোটা বলবো না। ঠিক আছে, এবার কান ছাড়ুন। আর হ্যাঁ, আজকের এই কান ধরা যেন মনে থাকে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, মনে থাকবে। রূপকথা এবার উৎসের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসলো। একটু আগেই যেখানে তুফান বয়ে গেছে, এখন সেখানে এক স্নিগ্ধ শান্তি। উৎস রূপকথার চুলে হাত বুলিয়ে বলল, হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। এত ভারী শাড়ি পরে আর কতক্ষণ বসে থাকবে? রূপকথা উঠে বলল, যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। এ বলে রূপকথা জামা কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। রূপকথা যেতেই উৎস চেঞ্জ করে নিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে দেখে উৎস রুমে নেই, নিশ্চয়ই নিচে আছে। এই ভেবে আর খোঁজ করলো না, চুল ছেড়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পরনে সাদা আর বেবি পিঙ্ক কম্বিনেশনের পিজে সেট। ঠান্ডায় শরীর কাঁপছে, তবুও ভালো লাগছে। বাইরে কুয়াশার কারণে ল্যাম্পপোস্টের আলো আবছা। কিছুক্ষণ পর হাতে 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে উৎস রুমে এসে দেখে রূপকথা নেই। বুঝলো ব্যালকনিতে আছে, তাই সেও সেখানে চলে গেল। এই ঠান্ডার মধ্যে বেলকনিতে কি করছো? পেছনে উৎসের কণ্ঠ শুনে রূপকথা তাকালো। উৎস তার দিকে কফির একটা কাপ বাড়িয়ে দিল। রূপকথা কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। উৎস কফির কাপটা ব্যালকনির টেবিলে রেখে পেছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? রূপকথা ঘুরে গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কি হবে আর? আপনি সেবা যত্ন করে সুস্থ করে তুলবেন। উৎস নাকে নাক ঘষে বলল, আচ্ছা, তারপর? তারপর আর কি, আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অলরেডি নিচে এক ধাপ খেয়ে এসছে, এটা অপশনাল। এরপর গভীর নীরবতা, কেউ কথা বলছে না। রূপকথা নিজের মাথাটা উৎসের চওড়া বুকে সঁপে দিল। উৎসের হার্টবিট আজ যেন একটু দ্রুত, যা রূপকথা স্পষ্ট টের পাচ্ছে। পরের দিন উৎস আর রূপকথা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে গেল। কাল রাতে কিছু গোছানো হয়নি। আজ সকালে উঠে সব গোছগাছ করেছে দুজন মিলে। গাড়িতে পাশাপাশি বসে আছে দুজন। উৎস ড্রাইভ করছে আর রূপকথা তার পাশে বসে চুপচাপ বসে আছে। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, খেতে লেগেছে? রূপকথা বাহিরের দিকে তাকিয়ে বলল, সকালে মাত্র 1 পিস ব্রেড খেয়েছো, তারপর খেতে লাগেনি বলছো? রূপকথা এবার উৎসের দিকে তাকিয়ে বলল, সত্যি খিদে লাগেনি। উৎস আর কিছু বলল না, রূপকথাই বলল, চট্টগ্রাম যেতে আর কতক্ষণ লাগবে? অলরেডি 12:30 বেজে গেল তো। রাস্তায় কি জ্যাম দেখেছো? এই জ্যামের উপর নির্ভর করছে আমরা কতক্ষণে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবো। ধুর, ভাল লাগে না। গাড়িটা সাইড করে দাঁড়াবো, কোথাও একটা নেমে বসবে? না না, লাগবে না। বলেছিলাম শাড়ি পরো না, লং জার্নি সামলাতে পারবে না। কে শোনে কার কথা? এখন বলছো কেমন লাগে? আমি জানতাম নাকি শীতের মধ্যে হয়তো গরম পড়বে। ঠান্ডা পানি খাবে? গাড়িতে তো নেই। এই যে পাশে দোকান আছে, এনে দেবো? আনলে আনেন। উৎস আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পাশের দোকানটায় ঢুকলো। এরপর ঠান্ডা পানি, ডিম সিদ্ধ, কলা, ব্রেড এসব কিনে আবারও গাড়িতে উঠে বসলো। উৎস গাড়িতে বসতেই রূপকথা বলল, আমাদের গাড়িটা আরেকটু সামনে বা পেছনে নিলে ভালো হতো।
উৎস জিজ্ঞেস করল। কেন, কি হয়েছে? রোদের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে আছে, তাই তো এসির মধ্যেও এভাবে ঘেমে একাকার হয়ে যাচ্ছি আমি। সামনে পেছনে সব ব্লক হয়ে আছে। অসহ্য লাগছে আমার। এর আগে কখনো এমন লং জার্নি করিনি তো। ভুল করলাম, এয়ারে চলে আসা উচিত ছিল, তাহলে আর এত ঝামেলা হতো না। লাস্ট কয়েকদিন কাজের এত বেশি চাপ ছিল যে এয়ারের কথা মাথাতেই আসেনি। আচ্ছা বাদ দিন, কিছু হবে না, একদিনই তো। উৎস হাতে থাকা খাবারের প্যাকেটটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল। খেয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করল। এত কিছু কি এখানে? পানি, ডিম, কলা, ব্রেড। এখন এসব খেলে তোর শরীর আরো বেশি খারাপ করবে। খালেদের বাসায় যেতে আরো 2-3 ঘন্টা লাগবে। সামনে অনেক বড় শহর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন নাকি জায়গাতেই মারা গেছে। আবার গাড়ি দুইটাও নাকি খাতে পড়ে গেছে, ওইগুলো তোলা হচ্ছে। আর একটু তাড়াতাড়ি বের হতে পারলে মনে হয় এতক্ষণে পৌঁছে যেতাম। আচ্ছা এখন খেয়ে নাও। রূপকথা প্রথমে ঠান্ডা পানিটা খেয়ে কলিজা ঠান্ডা করলো, এরপর বাকি খাবারগুলো খাওয়া শুরু করলো। উৎস কিছু খেতে চাচ্ছিল না, তবুও শেষে রূপকথার জড়াজড়িতে একটা কলা খেলো। রূপকথা চারপাশের পরিবেশটা দেখতে দেখতে খাবার খাচ্ছিল। হঠাৎ বিপত্তি বাঁধল ডিম সিদ্ধ খেতে গিয়ে। ডিমের কুসুম পেটে পড়তেই রূপকথার গা গুলিয়ে এলো। উৎস তাড়াতাড়ি করে পানিটা এগিয়ে দিয়ে বলল। কি হয়েছে? পানি খাও। বমি আসছে আমার। পানি খাও, ভালো লাগবে। রূপকথা উৎসের হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেলো। এরপরও তার গা মোচড় দেওয়া কমলো না। উৎস জিজ্ঞেস করল। আচার খাবে? না থাক, লাগবে না। উৎস রূপকথার কথায় কান না দিয়ে গাড়ি থেকে নামলো। এরপর কয়েকটা তেঁতুল চাটনি কিনে আবারও ফিরে আসলো গাড়িতে। রূপকথা বলল। আমার কথা শোনেন না কেন আপনি? উৎস জিজ্ঞেস করল। কি করলাম? এই জ্যামের মধ্যে এতবার নামছেন কেন আপনি? কিছু হবে না, এই নাও আচার খাও। রূপকথা আচারগুলো হাতে নিয়ে বলল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। হুম। রূপকথা আচার খেতে খেতে জিজ্ঞেস করল। খালামণি কি লাভ ম্যারেজ? তোমার মাথায় হঠাৎ এই প্রশ্ন কেন? আরে বলেন না। কিছুটা লাভ, কিছুটা অ্যারেঞ্জ। এই জন্যেই তাহলে খালামণির এত দূর কেমনে বিয়ে হলো? উৎস এবার হেসে ফেলল। তার হাসি দেখে রূপকথা বলল। হাসতে বলেছি আপনাকে, এভাবে পাগলের মতো হাসছেন কেন? উৎস হাসি থামিয়ে বলল। তোমার মাথায় সব অদ্ভুত চিন্তা কই থেকে আসে, একটু বলবে? স্বাভাবিক ব্যাপার। শোনো, আমার নানা বাড়ি কোথায় জানো? কোথায় আবার? ঢাকাতেই? না। তাহলে কোথায়? নোয়াখালী। রূপকথা চমকে উঠে বলল। কি? তার মানে মা নোয়াখাইলা? ইয়েস। আরেকটা ইন্টারেস্টিং কথা শুনবা? শুনবো, তবে আর যাই বলেন শুধু বললেন না আপনারাও নোয়াখাইলা। উৎস হেসে বলল। আরে না, আমরা তো বরিশাল্লা। মজা করছেন? মজা না, সত্যি। আমার বাবা বরিশালের মানুষকে দু চোখে দেখতে পারে না, শেষ পর্যন্ত সেই বাবার একমাত্র মেয়েই কিনা বরিশালের বউ। বরিশালের হলেও কি, আমার বাবা চাচা বেড়ে উঠছে ঢাকাতে, আমরা বেড়ে উঠছি ঢাকাতে। আমার দাদা ঢাকাতে আসছিল ব্যবসা করতে। ওই সময় দাদিকে দেখে তার পছন্দ হয়ে যায়, এরপর বিয়ে করবে বলে মনস্থির করে। কিন্তু এই বিয়েতে দাদার মা বাবা রাজি ছিল না, বলেছিল দাদিকে বিয়ে করলে দাদাকে ত্যায্য করে দিবে। তারপরও দাদা শোনেনি, পরিবারের বিরুদ্ধে গিয়ে দাদাকে বিয়ে করেছিল। আর এরপরই দাদাকে তার পরিবারে ত্যায্য করা হয়। সেই হিসেবে আমার দাদিও কোনোদিন বরিশাল যায়নি, আমার মাও যায়নি, আমরাও যাইনি। রূপকথা মাথায় হাত দিয়ে বলল। বাপরে কত কাহিনী! আপনার দাদি বেশি সুন্দরী ছিল নাকি? শুধু সুন্দরী? একেবারে আগুন সুন্দরী ছিল, ঠিক তোমার মতো। ও মা, আমি আগুন সুন্দরী নাকি? সন্দেহ আছে? রূপকথা হেসে বলল। সন্দেহ নেই, আপনি যখন বলেছেন তখন ঠিকই বলেছেন। আচ্ছা, যেটা বলছিলাম শোনো, খালা আর খালু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে পড়ালেখা করত। সে থেকেই তাদের প্রেম, এরপর পারিবারিকভাবে বিয়ে। রূপকথা জিজ্ঞেস করল। বুঝলাম। আচ্ছা মা বাবার কিভাবে বিয়ে হয়েছে? দাদার নানা বিজনেস পার্টনার ছিল, মা বাবার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বুঝলাম, আপনাদের ইতিহাসের শেষ নেই। উৎস কিছু বলতে মুখ খুলবে এমন সময় একটা 10 থেকে 11 বছর বয়সী বাচ্চা মেয়ে এসে গাড়ির গ্লাসে টোকা দিল। উৎস গ্লাস নামাতেই মেয়েটা জিজ্ঞেস করল। ভাইয়া আপনি গো ফুল খানি কিছু লাগবো নি?
মেয়েটা কি বলছে রূপকথা বুঝলো না, তাই তো উৎসের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করল। মেয়েটা কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে তোমার ফুল বা পানি লাগবে কিনা। কি ফুল? উৎস মেয়েটার হাতের দিকে তাকিয়ে বলল। বেলি ফুল। আমি নেব। উৎস বাচ্চা মেয়েটাকে বলল। বেলি ফুল 2টা দাও। মেয়েটা নিজের হাত থেকে 2টো বেলি ফুলের মালা উৎসকে দিয়ে জিজ্ঞেস করল। ভাইয়া হানি লাগতো না? না। তোমার ফুল কত টাকা? দুগা 60 হা ভাইয়া। উৎস ওয়ালেট থেকে 100 টাকা বের করে মেয়েটাকে দিয়ে বলল। পুরোটা রেখে দাও। মেয়েটা টাকা নিয়ে খুশি মনে চলে গেল। উৎস রূপকথার হাতটা নিয়ে নিজের কোলে রেখে তার হাতে বেলি ফুলের মালা 2টো পেঁচিয়ে দিতে দিতে বলল। এখন কোথায় আছি জানো? উৎস জিজ্ঞেস করল। কোথায়? তোমার নানা শ্বশুর এলাকায়, নোয়াখালীতে। ও আচ্ছা, এই জন্যই কি তাহলে মেয়েটার কথা বলার ধরন এমন অদ্ভুত? ইয়েস। এই জন্যেই লোকে বলে এক দেশের গালি আরেক দেশের বুলি। সচরাচর আমরা হানি বলতে মধুকে বুঝি, আর এরা হানি বলতে পানিকে বোঝে। বাপরে, এত জ্ঞানী জ্ঞানী কথা কোত্থেকে শিখলে? অপমান করলেন? আন্তাজে। আমার পা ব্যথা করছে। টিপে দেবো? এই না না, লাগবে না। হেলান দিয়ে বসে পা আমার করে রাখো। লাগবে না, ঠিক আছি আমি। জ্যাম ছুটলো মনে হয়। সামনের গাড়িগুলো তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে। উৎস সামনের দিকে তাকিয়ে বলল। মনে হচ্ছে। রূপকথা বাহিরের দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে বসে আছে। এই মুহূর্তে তার ভীষণ শরীর খারাপ লাগছে, তবে তা উৎসকে বুঝতে দেওয়া যাবে না। একবার বুঝে গেলেই মানুষটা তাকে নিয়ে পড়বে, পরে তার ড্রাইভিংয়ে মন দিতে অসুবিধা হবে। রূপকথা এক প্রকার ঝিম খিচেই বসে আছে। প্রচণ্ড পায়ে ব্যথা, অবস্থা খারাপ তার। মাথাটাও হঠাৎ ধরে গেছে। 1:24 দিকে রাস্তার জ্যাম ছুটতেই একের পর এক গাড়িগুলো ছুটতে লাগলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উৎস ড্রাইভ করছে, রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে। আজকে রূপকথা আসমানি কালার আর সাদা কম্বিনেশনে একটা শাড়ি পরেছে, সঙ্গে ফুল হাতা সাদা ব্লাউজ। রূপকথার গায়ে শাড়িটা দারুণ মানিয়েছে। রূপকথার ধারণা শাড়িতে তার বয়স ধরা যায় না, আর এই ভাবনা থেকেই সে কোথাও বের হলে শাড়ি পরে বের হয়। হঠাৎই নীরবতা ভেঙে রূপকথা বলে উঠল। এই গাড়ি থামান, গাড়ি থামান। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে হঠাৎ? রূপকথা মুখে হাত দিয়ে বলল। বমি আসছে আমার। উৎস আরেকটু সামনে গিয়ে এক সাইড করে গাড়িটা থামালো। এরপর গাড়ি থেকে নেমে অন্য সাইড থেকে রূপকথাকেও নামালো। গাড়ি থামতেই রূপকথা নেমে রাস্তার পাশে গিয়ে বসলো। উৎস গাড়ি থেকে পানির বোতল এনে রূপকথার পাশে বসলো। শাড়ির আঁচলটা মাটিতে পড়েছিল, সেটা তুলে ঠিক করে দিল। বলল, চোখে মুখে পানি দাও, আর একটু পথ আছে। রূপকথা আর কোনো উত্তর দিতে পারল না। এর আগেই বমি করে দিল। উৎস তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রূপকথা বলল, দূরে গিয়ে দাঁড়ান, আপনার গায়ে লাগবে তো। লাগুক। রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল, বেশি কথা না বলে দূরে গিয়ে দাঁড়ান তো। এমনিতে আশেপাশে কোনো দোকানপাট নেই। এ কথা বলে শেষ করতে না করতেই রূপকথা আবারও বমি করে দিল। উৎস এখনো তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রূপকথার বমি শেষ হতে উৎস তার চোখ মুখে পানি ছিটিয়ে পানি খাইয়ে দিল। এরপর রূপকথাকে তুলে দাঁড় করালো। রূপকথা বলল, শেষ আমি, এত দুর্বল লাগছে আল্লাহ। এই তো আরেকটু পথ। রূপকথা উৎসের সঙ্গে আবারও গাড়িতে এসে বসলো। বলল, পা ব্যথা করছে আমার। উৎস তাকে গাড়ির দরজায় হেলান দিয়ে বসালো। এরপর তার পা দুটো নিজের ওড়ুতে নিয়ে বলল, আগেই বলেছিলাম টিপে দিয়ে আমি, কিন্তু তুমি শুনলে না। রূপকথা কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এরই মধ্যে উৎসের ফোনটা বেজে উঠল। উৎস ফোন হাতে নিয়ে দেখে তার মা কল করছে। উৎস কলটা রিসিভ করে বলল, হ্যালো মা। আয়েশা বেগম উদ্গ্রীন্ন হয়ে জিজ্ঞেস করল, কিরে কোথায় তোরা? 2:30 বাজতে চললো। এই তো আসতেছে। আয়েশা বেগম জিজ্ঞেস করল, কতটুকু আসলি? সীতাকুণ্ড পার হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সবাই তো না খেয়ে তোদের জন্য বসে আছে। আর এগুলো কোনো কথা? এখনো সবাইকে খেয়ে নিতে বলেন। ঠিক আছে, সাবধানে আয় তোরা। উৎস কল কেটে গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে জিজ্ঞেস করল,
আর কতক্ষণ লাগবে যেতে? 40-45 মিনিট। রূপকথা কাতর কণ্ঠে বলল। আরও? এর আগে চলে যাবে ইনশাল্লাহ। তুমি একটু শান্ত হয়ে বসো। রূপকথা কিছু বলল না, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার, সঙ্গে পায়ের ব্যথা তো আছেই। ওই রূপকথার চোখটা লেগে এসেছিল, এমন সময় উৎস ডাকলো তাকে, বলল। রূপকথা, এসে গেছি আমরা। রূপকথা নড়ে চড়ে উৎসের কোল থেকে পা নামিয়ে বসলো। উৎস বলল। মাথায় কাপড় দাও। রূপকথা সুন্দর করে মাথায় কাপড় টেনে দিল। রূপকথা উৎসের সঙ্গে গাড়ি থেকে নামতেই দেখলো দোতলা বাড়িটার সামনে সবাই ফুল মিষ্টি নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে আছে। উৎস গাড়ি থেকে নেমে রিঙ্কির ভাই রায়হানকে বলল। রায়হান গাড়ির টিকি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে না। উৎসের খালা বলল। আরে রাখ এসব, তোরা এদিকে আয়, আমরা সবাই দাঁড়িয়ে আছি তো। উৎস রূপকথার হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসের খালার শাশুড়ি রূপকথাকে মিষ্টি মুখ করিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করালো। রূপকথার অবস্থা দেখে আয়েশা বেগম বুঝে গেল কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা এত মানুষের মধ্যে এখন জিজ্ঞেস করলো না। উৎসের নানু আর তার খালার শাশুড়ি মিলে রূপকথাকে লিভিং রুমে নিয়ে বসালো। উৎসের কাজিনরা সবাই রূপকথাকে ঘিরে ধরেছে। উৎস ভাই আর বউ এসেছে। চারটিখানি কথা নাকি? এত মানুষের ভিড়ের মধ্যে রূপকথার অস্বস্তি হতে লাগলো। বারবার অসহায় চোখে উৎসর দিকে তাকাচ্ছে মেয়েটা। উৎস রূপকথার অবস্থা বুঝতে পারলো, তাই তো সবার সঙ্গে টুকটাক কুশল বিনিময় করে উৎস রূপকথাকে নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে আসলো। দোতলার একটা রুমে তারা থাকবে। রিঙ্কির চাচাতো বোন পিঙ্কি তাদের রুমে নিয়ে আসলো। রুমে আসতেই রূপকথা ধপাস করে বিছানায় উবুর হয়ে গা এলিয়ে দিল। উৎসকে বলল। ফ্যানটা একটু চালিয়ে দিন না, আমার জান বেরিয়ে যাচ্ছে। আল্লাহ। উৎস ফ্যান চালিয়ে রূপকথার পাশে গিয়ে বসলো। এরপর রূপকথার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। উৎস বলল। আই এম সরি, আমার বোঝা উচিত ছিল তোমার লং জার্নির অভ্যেস নেই। সরি বলতে হবে না, ফ্রেশ হয়ে আসুন। গাড়িতেও কিছু খাননি আপনি, নিশ্চয়ই এতক্ষণে খিদে লেগে গিয়েছে। উৎস জিজ্ঞেস করলো। তুমি ফ্রেশ হবে না? পরে হব, এখন শক্তিতে কুলোবে না। উৎস রূপকথার পাশ থেকে উঠে দাঁড়ালো। এরপর গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। রূপকথা বলল। দিন দুপুরে দরজা লাগালেন কেন? বাড়ি শুদ্ধ মেহমান আছে। উৎস কিছু না বলে রূপকথাকে টেনে তুলল। এরপর পাজা কোল করে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো। বলল। দাঁড়ো এখানে, আমি আসছি। আবার পাগলামো করে? উৎস রূপকথাকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এরপর লাগেজ থেকে রূপকথার জন্য একটা সাদা চুড়িদার বের করলো। সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে উৎস আবারও ওয়াশরুমে গেল। উৎসের হাতে চুড়িদার দেখে রূপকথা বলল। আমি চুড়িদার পরবো না। উৎস জিজ্ঞেস করল। তাহলে কি পরবে? খালুর লুঙ্গি গেঞ্জি? যা, খালু লুঙ্গি গেঞ্জি কেন আমি পরবো? আমি তো শাড়ি পরবো। আপাতত চুড়িদার পরো, রাতে না হয় শাড়ি পরবে। না না না, আমি শাড়িই পরবো। তাহলে চুড়িদারগুলো কেন নিয়ে এসছো? এগুলো আমি আনিনি, আপনি এনেছেন। তোমার জন্যই তো এনেছে। আপনি কি শাড়ি এনে দেবেন, নাকি আমি গিয়ে আবারও শুয়ে পড়বো? কোনটা? নাছর বান্দা, দাঁড়াও, আনছে। রূপকথা বাঁকা হেসে বলল। এই তো আমার ভালো জামাই, এমনি সব সময় বউয়ের কথা শুনবেন। উৎস আর কিছু না বলে রুমে চলে এসে লাগেজ থেকে একটা সবুজ কালার কটন তন্তুর শাড়ি এবং পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। রূপকথা হেসে বলল। থ্যাংক ইউ জামাই। দাঁত না গেলেই তাড়াতাড়ি বের হয়ে আসুন। ঠিক আছে, আপনি 10,000 থেকে উল্টো গুনেন, আশা করছি এরই মধ্যে চলে আসবো আমি। উৎস কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়িটা এখনো আগের মতোই আছে। সামনে সেই চিরচেনা পুকুর, বাড়ির পেছনের সেই বাগান। এই পানি এত ঠান্ডা কেন? এখানে গিজার নেই, আমি শাওয়ার নিব কি করে? রূপকথার গলা শুনে উৎস রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বলল। না, নেই কি স্যার। আর তোমাকে শাওয়ার নিতে কে বলেছে? এতটা পথ জার্নি করে এসেছি, তার মধ্যে আবার বমি করেছি, গাটা কেমন বারবার যেন লাগছিল। শাওয়ার নেওয়া লাগবে না, এমনি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। রূপকথা কোনো উত্তর দিল না। উৎস বিছানায় বসে রূপকথার অপেক্ষা করতে লাগলো। 10 থেকে 12 মিনিটের মাথায় রূপকথাকে কেঁপে কেঁপে ওয়াশরুম থেকে বের হতে দেখে মেজাজ খারাপ হলো উৎসের। বলল। আর কত চালাবে আমায়? এখন শাওয়ার নিয়েছো কেন?
এক জায়গা থেকে আরেক জায়গায় এসছো, ঠান্ডা লাগলে তখন কি করবে? রূপকথা কেঁপে কেঁপে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে বলল। বেশি চিন্তা করছেন আপনি, কিছু হবে না। ঠিক আছে, চিন্তা করবো না। যান ফ্রেশ হয়ে আসুন। উৎস কিছু না বলে রেগে মেগে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা বিছানায় আধা শোয়া হয়ে ঘুমিয়ে পড়েছে। উৎস তার পাশে গিয়ে দাঁড়ালো, এরপর নিজের ঠান্ডা হাতটা রূপকথার গলায় বুলিয়ে দিল। রূপকথা বলল। কি সমস্যা, শয়তানের নাড়াচাড়া দিচ্ছে? উৎস হেসে বলল। তুমি ঘুমিয়েছি কেন দেখছিলাম। খিদে লেগে গেছে আমার। নিচে চলো। রূপকথা জিজ্ঞেস করল। হেয়ার ড্রায়ারটা নিয়েছিলেন? আমি তো নেই নেই। আমি আরও আপনি নিয়েছেন ভেবে নেইনি। আচ্ছা, সমস্যা নেই, রিঙ্কির কাছে পাবে। রূপকথা বিছানা থেকে নামলো, এরপর লাগেজ থেকে নিজেদের যাবতীয় সব কিছু বের করে ট্রি টেবিলটা রাখলো। উৎস বলল। এসব পরে লাগিও, আগে চলো খেয়ে আসি। আচ্ছা। এরপর দুজন নিচে চলে গেল। দেখলো বাড়ির বড়রা সবাই খেতে বসেছে, ছোটরা উৎস আর রূপকথার সঙ্গে বসবে। উৎস আর রূপকথা নিচে নামতেই দেখলো বাড়ির বড়রা সবাই খেয়ে উঠে গেছে, আর ছোটরা সবাই নতুন ভাবি মানে রূপকথার সঙ্গে বসবে বলে অপেক্ষা করছে। রূপকথাকে দেখেই উৎসের খালা পরম মমতায় তাকে একটা চেয়ার টেনে বসালো। রূপকথার ডাইনিং টেবিলের সাজানো খাবারের পদগুলোর দিকে তাকে অবাক হয়ে গেল। চট্টগ্রামের মেহমানদারির কথা সে আগে শুনলেও আজ নিজ চোখে দেখছে। উৎস রূপকথার পাশের চেয়ারটায় বসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। দেখছো তো চাটগাঁয়ে আতিথেয়তা কাকে বলে? খাবার টেবিলে প্রথমে পরিবেশন করা হলো চট্টগ্রামের ঐতিহাসপ্রাণ মেজবানি মাংস। মাটির গামলায় ধোয়া ওঠা সেই কালচে লাল মাংসের ঘ্রাণ পুরো ডাইনিং রুম মমো করছে। রূপকথা এক লোকমা মুখে দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল। মাংসের সেই বিশেষ মেজবানি মশলার ঝাঁজ আর স্বাদ রূপকথার কাছে যেন অমৃতি লাগছে। উৎসের খালু হাসি মুখে রূপকথাকে বলল। চট্টগ্রামে এসেছো আর আমরা তোমায় মেজবান মাংস টেস্ট করাবো না তা কখনো হয়? এটা আমাদের ঐতিহ্যের প্রধান অংশ। সাথেই ওই যে দেখছো হাড়ার চর্বি দিয়ে রান্না করা ছোলার ডাল, আর ওই বাড়িতে আছে হাড়ের মজ্জার ঝোল আর নলাকাজি। ওগুলো দিয়ে ভাত মেখে খেয়ে দেখো। রূপকথা একে একে সব পদ টেস্ট করে দেখলো। মাংসের পাশাপাশি টেবিলে আরও সাজানো আছে সামুদ্রিক কোরাল মাছের ঝোল আর রূপচোদা মাছের ফ্রাই। তার উপর চট্টগ্রামের মানুষের অতি প্রিয় লইট্টা শুটকির ঝাল ভুনা। ঝালের চোটে রূপকথার নাজেহাল অবস্থা দেখে উৎস পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল। বেশি ঝাল লাগছে? রূপকথা নাক টেনে বলল। আল্লাহ গো, টিস্যু কই? উৎসের খালা আফিয়া বেগম তাড়াতাড়ি করে রূপকথাকে টিস্যু দিল। রূপকথা নাক মুছে বলল। উফ আল্লাহ, এত ঝাল কেন? পিঙ্কির চাচি বলল। ঝাল বেশি হয়নি তো মা, তোমরা মনে হয় ঝাল কম খাও, তাই এমন নাজেহাল লাগছে। রূপকথার নাক চোখ দিয়ে সমান তালে পানি পড়ছে, টেনে বলল। লুটে ভুনাটা বেশি ঝাল, বাকিগুলো ঠিক আছে। উৎস আফিয়া বেগমকে বলল। খালা, ওর জন্য তাড়াতাড়ি একটু চিনি নিয়ে আসেন। বউয়ের প্রতি উৎসের এত কনসার্ন দেখে খাবার টেবিলের সবাই মুখ টিপে হাসছে। রিঙ্কির চাচাতো বোন পিঙ্কি ওকে কানে কানে বলল। রিঙ্কি আপু, উৎস ভাইয়া তো অনেক চেঞ্জ হয়ে গেছে রে। তাই তো দেখছি রে, ভাইয়ার মধ্যে এত চেঞ্জ আসবে কখনো কেউ কল্পনা করেছিল? রূপকথা নাক টেনে বলল। না না, চিনি লাগবে না, আমার খাওয়াও শেষ। পিঙ্কির মা বলল। কি খাওয়া শেষ? এত কম খেলে হবে, বেশি বেশি খেতে হবে তো। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। এর মধ্যেই আফিয়া বেগম রান্নাঘর থেকে চিনির বয়াম নিয়ে আসলো। এরপর এক চামচ চিনি রূপকথার মুখের সামনে ধরে বলল। হা করো। রূপকথা চিনিটা মুখে নিয়ে বলল। এটার কোনো দরকার ছিল না, তারপরেও এনেছেন, থ্যাংক ইউ খালামণি। লইট্টে শুটকি ভুনা দেখেই তো বোঝা যাচ্ছে ঝাল হয়েছে, এর বড় তুমি নিতে গেলে কেন? পিঙ্কির মা বলল। ও নিতে চাইনি, আমিই দিয়েছি। সব কিছু খাওয়া দাওয়া অভ্যাস করতে হবে, না হয় কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হলে ওরাও মায়ের মতোই হবে।
উৎস মাত্র মুখে পানি নিয়েছিল, এমন সময় পিঙ্কির মায়ের কথাটা শুনে সে বাজেভাবে বিষম খেল। উৎসের অবস্থা দেখে সবাই এবার অট্টহাসিতে ফেটে পড়ল। সবার হাসি দেখে রূপকথা লজ্জায় উঠে চলে গেল। রূপকথা যেতেই উৎস চলে গেল। রূপকথা রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। পাশে উৎসও আছে। রূপকথা উৎসের দিকে ফিরে তাকে বলল, কি রে, আজকে না রিঙ্কি আপুর গায়ে হলুদ? না, কাল। রূপকথা অবাক হয়ে বলল, ওমা, আজকে হওয়ার কথা ছিল না? আমি এখানে এসে শুনছি কাল হলুদ, পরশু বিয়ে। আম্মার আসার পরে নাকি বিয়ে পেছিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাই তো বলি মানুষজনের তেমন ভিড় নেই কেন? বিয়ে পিছিয়েছে আগে জানলে আজকে আসতামই না, কালকে আসতাম। রূপকথা ভেঙচি কেটে বলল, এই জন্যেই কেউ জানায়নি। তোমার তো খুব আনন্দ লাগছে, কিন্তু আমি যে কি প্যারায় আছি সেটা তো শুধু আমিই জানি। আনন্দ তো লাগবেই, রিঙ্কি আপুর বিয়ে বলে কথা। এরই মধ্যে বাইরে রিঙ্কির ফুফাতো বোন শীতল এসে দরজায় নক করে বলল, ভাইয়া, ভাবি, দরজা খুলেন। উৎস উঠে দরজা খুলে দিল। ততক্ষণে রূপকথাও শোয়া থেকে উঠে বসল। উৎস দরজা খুলতেই শীতল রুমে এসে বলল, আগেই সরি বলছি আপনাদের ডিস্টার্ব করার জন্য। উৎস মুস্কি হেসে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু কেন এসছো সেটা তো বলো। ভাবিকে ডাকতে এসেছি। আমাকে? এখানে তুমি ছাড়া ভাবি কি আছে আর? শীতল হেসে বলল, সেটাই তো। রূপকথা জিজ্ঞেস করল, কেন ডাকছেন আপু? আরে গেলেই দেখবেন, আগে চলেন তো। রূপকথা উৎসের দিকে তাকাতেই উৎস চোখের ইশারায় যেতে বলল। শীতল রূপকথার হাত ধরে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে উৎস বলল, শীতল শোনো। উৎসের ডাকে দুজন দাঁড়িয়ে পড়ল। শীতল বলল, জি ভাইয়া। তোমার ভাবি সাঁতার জানে না, তাই আর যেখানেই যাও ওকে নিয়ে পুকুর ঘাটে যেও না। না 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 ভাইয়া, পুকুর ঘাটে যাব না, ছাদে যাব। ঠিক আছে, যাও। শীতল রূপকথাকে নিয়ে রিঙ্কির রুমে চলে গেল। সেখানে আগে থেকেই রিঙ্কি, পিঙ্কি, আনিকা, রাহু, মিতা, ঋতু, সাইমা সবাই উপস্থিত আছে। এরা সবাই পিঙ্কির কাজিন। রিঙ্কি রূপকথাকে বলল, ঘুমাচ্ছিলে কেন ভাবি? এখন ঘুমানোর টাইম আছে, সবাই মিলে মজা করতে হবে না? রূপকথা রিঙ্কির পাশে বসে বলল, না গো, ঘুমাচ্ছিলাম না, এমনি শুয়েছিলাম। আমার তো লং জার্নির অভ্যেস নেই, তাই শরীরটা খারাপ লাগছিল। রিঙ্কি রূপকথার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এসব বললে চলবে না, একটু পর রং খেলা আর ফটো সেশন শুরু হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রূপকথা শপিং ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, কি আছে এর মধ্যে? সাদা সালোয়ার কামিজ। রূপকথা জিজ্ঞেস করল, এখনই রেডি হতে হবে? এবার পিঙ্কি বলল, অবশ্যই ভাবি, এখনই মানে এখনই। ঠিক আছে, তাহলে আমাদের রুম থেকে রেডি হয়ে আসি। আমার সব জিনিস তো ওখানেই। যাও, সময় মাত্র 10 মিনিট। তোমরা প্লিজ আমায় ভাবি ডেকো না, এই ডাকটা শুনলে আমার হেজিটেট ফিল হয়। মেয়েরা সবাই রূপকথার কথা শুনে হেসে দিল। রাহুম বলল, ভাইয়ের বউকে তো ভাবিয়ে ডাকবো, তাই না ভাবি? না প্লিজ, নাম ধরে ডেকো সবাই, আমি খুশি হব। উফ ভাবি, তুমি কি রেডি হতে যাবে নাকি আমি ভাইয়াকে ডেকে বলবো কোলে করে নিয়ে যেতে? রূপকথা বসা থেকে উঠে বসল। যাচ্ছি তো। রূপকথা উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। রুমে এসে দেখলো উৎস ঘুমিয়ে পড়েছে। রূপকথা দরজা লাগিয়ে শপিং ব্যাগটা বিছানায় রাখলো। এরপর উৎসের পাশে আধশোয়া হয়ে হেলান দিয়ে বসে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। অন্যদিকে পাশে রূপকথার উপস্থিতি টের পেতেই উৎস তার কোমর জড়িয়ে ধরে তার কোলে মাথা রাখলো। উৎসের গরম নিঃশ্বাস রূপকথার মেদহীন পেটে গিয়ে লাগছে। সেই নিঃশ্বাসের ভারে রূপকথার সর্বাঙ্গ কেঁপে উঠল। সে ভেবেছিল উৎস ঘুমিয়ে পড়েছে। রূপকথা কাঁপা কাঁপা গলায় বলল, সে কি, আপনি ঘুমাননি? না। রূপকথা জিজ্ঞেস করল, ঘুমাননি কেন? বলছারও ঘুম আসে না। নাটক কম করো প্রিয়। সত্যি বলছি। আচ্ছা এখন উঠুন, আমার রেডি হতে হবে। উৎস রূপকথার কোল থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রেডি মানে কোথায় যাবে? রিঙ্কি আপু বলল রং খেলা হবে। কোথায়? ছাদে। ততক্ষণে উৎস আবারও রূপকথার কোলে মাথা রাখলো, বলল, যাওয়ার দরকার নেই, আমার চুল টেনে দাও, মাথা ব্যথা করছে।
যাওয়ার দরকার নেই মানে? এখনই তো সবাই ডাকতে আসবে। এই ঠান্ডার মধ্যে গোসল করতে পারবে? গোসল কেন করব? গ্রামের রং খেলা মানে বোঝো? একজন আরেকজনের মুখে আবির লাগায়, এটাই তো। জি না ম্যাডাম। তাহলে? এরা প্রথমে ছাদে আবির খেলবে, এরপর নিচে বাগানে এসে কাদা খেলবে। রূপকথা অবাক হয়ে বলল, কাদা খেলবে মানে কি? একজন অন্যজনকে কাদা মাখাবে? শুধু কি তাই, কাদার মধ্যে গড়াগড়ি খাবে এরা। ওয়াও, মজার খেলা তো। উৎস ভেবেছিল রূপকথা হয়তো ভয় পেয়ে যাবে, বলবে না আমি এসব খেলবো না, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে রূপকথার মুখে খুশির রেখা চিকচিক করছে। ভাবি, হয়েছে আপনার? বাইরে আনিকার গলা শুনে রূপকথা উৎসকে বলল। উঠে নামায় ডাকছে। উৎস বালিশে মাথা রেখে বলল, যা মন চায় করো, পরে কিছু হলে দেখিও কি করি। রূপকথা ভেঙচি কেটে আনিকার উদ্দেশ্যে বলল, এই তো আপু আসছি, তোমরা যাও। তাড়াতাড়ি আসো, আমরা গেলাম। রূপকথা শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। উৎস উঠে গায়ে কমফোর্টার জড়িয়ে আবারও শুয়ে পড়ল। রূপকথা সাদা সালোয়ার কামিজ পরে গলায় সাদা ওড়না ঝুলিয়ে রুমে আসলো। দেখলো উৎস কমফোর্টার দিয়ে নিজেকে প্যাকেট করে শুয়ে আছে। রূপকথা সেদিকে আর না তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর চুলগুলো আস্তে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তার পায়ে ব্যথা করছে, পা চলছে না, তবুও কিছু করার নেই, মজা করতেই হবে, কারণ এই সুযোগ বারবার আর আসবে না। রূপকথা ছাদে প্রবেশ করতেই সবাই তাকে ঘিরে ধরল। যে যেভাবে পারছে তাকে রং মাখাতে লাগলো। রূপকথা আসার আগেই এখানে রং খেলা শুরু হয়ে গেছে। অলরেডি এক একটা ভূত হয়ে আছে, চেনাই যাচ্ছে না কোনটাকে। অন্যদিকে সাউন্ড বক্সে উড়াধুরা হিন্দি গান বাজছে। রূপকথা বলল, মাফও চাই, দোয়াও চাই, প্লিজ তোমরা থামো। আজকে থামাথামি নেই ভাবি, আপনিও যারে পান তারে ধরেন। সেই সুযোগটা তো দাও ভাই। আনিকা এক মুঠো রং এনে রূপকথার হাতে দিয়ে বলল, ভাবি, যারে পারেন তারে মাখেন। রূপকথা এলো পাথারে আশেপাশে যারা ছিল তাদের সবাইকে রং মাখিয়ে দিল। এরপর সে ছাড়া পেতেই দৌড়ে রঙের ডালাগুলোর কাছে চলে গেল। সেখান থেকে 2 হাত ভর্তি রং নিয়ে আবারও যুদ্ধে লেগে পড়ল। রং খেলায় ছেলেরাও আছে, তারা সবাই সাদা টি শার্ট পরেছে। রিঙ্কি রূপকথাকে বলল, ভাইয়া তো এসব পছন্দ করে না, তাই তাকে ডাকিনি কেউ। ভালোই করেছো, জানো উনি আমাকেও আসতে দিতে চাচ্ছিল না। বাদ দাও তোমার জামাইয়ের কথা, ও এমনই। টানা 1.5 ঘন্টা রং খেলা আর ফটোশুটের পর পিঙ্কি সবাইকে বলল, গাইস, সময় স্বল্পতার কারণে আমাদের রং খেলা এখানেই শেষ। ছাদে ফুচকা চটপটির স্টল বসেছে, সবাই উড়াধুরা ফুচকা চটপটি খাও। এরপর খাওয়া শেষ হলে আমরা অন্য খেলা খেলবো। রূপকথার ইচ্ছে করলেও সে কিছু খেলো না। দুপুরেই বমি করেছে, এখন এসব খেলে আবারও আরেক ভেজাল হবে, পরে বিয়েটাই এনজয় করা হবে না। তাই সে পিঙ্কিকে বলে কিছুক্ষণের জন্য রুমে চলে গেল। রূপকথা চুপি চুপি রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চুপি চুপি আসার কারণ সে চায় না তাকে এই রুমে উৎস দেখুক। রূপকথা আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না, মনে মনে বলল, আল্লাহ গো, এটা কি? রূপকথা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসতেই কমফোর্টারের ভেতর থেকে উৎস বলল, কি রে জোকার? রূপকথা ভয়ে চমকে উঠল, বলল, আপনি কমফোর্টারের ভেতর থেকে কিভাবে দেখলেন আমাকে জোকার লাগছে? উৎস এবার কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বলল, বিশ্বাস ছিল 1 ঘন্টা পর তুমি জোকার হয়ে ফিরে আসবে। এসব রং খেলে মানুষকে মজা যে পায় আল্লাহ জানে। রূপকথা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, মেথর কি বুঝবে আতরের গন্ধ? হ্যাঁ, এই জন্যই লোকে বলে পাগলকে জিলাপি দিস না, পাগল তিতা মিঠা বোঝে না। রূপকথা কিছু না বলে রেগে মেগে চলে গেল। রূপকথা যেতেই উৎস একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো, একটু পর বাগানের দৃশ্য কেমন হবে তা দেখার জন্য। সবাই ছাদ থেকে নিচে আসলো। রূপকথা দেখলো রায়হান পানি দিয়ে পুরো বাগানটা পিচ্ছিল বানিয়ে ফেলেছে। রূপকথা ঋতুকে জিজ্ঞেস করলো, আপু এমন কাদার মধ্যে কি খেলা হবে? দেখতে থাকো। রূপকথা বুঝলো তার কপালে আজকে দুঃখ আছে, নিজেকে নিজেই বোকা দিয়ে বলল,
ধুর রূপকথা, কেন যে জামাইয়ের কথা শুনলি না? এখন ঠেলা সামলা। রূপকথা ভাবনার মাঝেই দেখলো সবাই নিচ থেকে কাদা নিয়ে একে অন্যকে যেভাবে পারছে মাখিয়ে দিচ্ছে। সবার এমন অবস্থা দেখে রূপকথা 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ধরলো, বলল, বল জামাইয়ের কথা না শুনলেই মারা খাই আমি। আজ পর্যন্ত যতবার জামাইয়ের কথা শুনিনি ততবার মারা খাইছি, আজকেও খাবো। এরই মধ্যে ঋতু এসে রূপকথার হাত ধরে টেনে তাকে সবার মাঝে নিয়ে গেল। রূপকথা দেখলো ছেলেরা যে যাকে পারছে তাকেই মাটিতে ফেলছে। কি অদ্ভুত খেলা এটা! খেলায় রূপকথা ঘোরতর হার মারল। একটা কাউকে সে কাদা মাখাতে পারেনি, উল্টো নিজেই ভূত হয়ে বসে আছে। বড়রা সবাই তাদের খেলা দেখছে। রূপকথার অবস্থা দেখে আয়েশা বেগম বলল, হয়েছে এবার, আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, ওর এসবের অভ্যাস নেই। শাশুড়ির কথা শুনে রূপকথা খুশি হয়ে গেল। রিঙ্কিকে বলল, আপু আমাকে মা ডাকছে, আমি যাই। আরে দাঁড়াও, খেলার মেইন পয়েন্টটি তো এখনো বাকি। এই খেলার আরো পয়েন্ট আছে। দাঁড়াও না। রূপকথা দাঁড়ালো ঠিক, তবে বাগানে না, বাগানের বাইরে আয়েশা বেগমের পাশে। একটু পরে রূপকথা দেখলো রায়হান তার ফুফাতো ভাই শিথিলকে কাঁধে তুলে পুকুরে নিয়ে ধপাস করে ফেলে দিল। রিঙ্কি রূপকথাকে বলল, এবার লাগবে আসল যুদ্ধ। দেখলো সবাই এবার একে অন্যকে নিয়ে টানাটানি করছে পানিতে ফেলবে বলে। যে কোনো সময় বিপদ তার দিকে ঘুরে আসবে ভেবে রূপকথা আগে ভাগেই কেটে পড়ল। রূপকথা রুমে এসে আশেপাশে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। সেখানে আগে থেকেই তার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে, ভাগ্যিস বুদ্ধি করে রেখে গিয়েছিল। রূপকথা ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর আয়েশা বেগম রুমে আসলেন এক বালতি গরম পানি নিয়ে। তিনি ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললেন, রূপকথা, দরজা খোলো, গরম পানি নিয়ে এসেছি তোমার জন্য। রূপকথা দরজাটা আস্তে করে ফাঁক করে দেখে নিল রুমে উৎস আছে নাকি। দেখলো না, উৎস রুমে নেই। রূপকথা দরজাটা পুরোপুরি খুলে আয়েশা বেগমের হাত থেকে পানির বালতিটা নিতে চাইল। তিনি বললেন, তুমি পারবে না, আমি রাখছি। রূপকথা দেখলো সত্যি সে পারবে না, বড় বালতি তো, কিভাবে পারবে? আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, নিজে নিজে গা মাজতে পারবে নাকি আমি হেল্প করব? আবিরের রং সহজে উঠতে চায় না, তাই বলছিলাম। পারবো মা। আয়েশা বেগম ঠিক আছে বলে চলে গেলেন। তিনি যেতেই উৎস উঠে রুমে চলে আসলো। রূপকথা অনেকক্ষণ ধরে গা মাজছে কিন্তু পুরোপুরি রং তুলতে পারছে না, তাই বাধ্য হয়ে শেষে উৎসকে ডেকে বলল, মাকে একটু ডেকে দিবেন? কেন? রং তুলতে পারছি না। উৎস আর কিছু না বলে রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে বলল, দরজা খোলো। রূপকথা জিজ্ঞেস করল, মা এসেছে? রূপকথা আর কিছু না বলে দরজা খুলে দিল। পরক্ষণে দরজা খুলতেই সামনে উৎসকে দেখে তার দম আটকে আসলো। দরজার পিছনে লুকিয়ে থেকে বলল, আপনি এখানে কেন? মা কোথায়? মা নেই, আমি হেল্প করছি। না না না, দরকার নেই, রং উঠে গেছে। উৎস শুনল না রূপকথার কোনো কথা, বলল, দরজার পেছন থেকে বেরিয়ে আসো। রূপকথা এবার লজ্জা শরম সাইডে রেখে সাহস করে বলল, ড্রেস নেই আমার গায়ে। উৎস জিজ্ঞেস করল, কি আছে? সেমিজ। চলবে। এই বলে উৎস ওয়াশরুমে ঢুকে গেল। দেখলো রূপকথা জড়সড় হয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। সাদা পাতলা কাপড়ের সেমিজ আর সাদা পাতলা ওড়না হওয়াতে রূপকথার শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। রূপকথার এমন অবস্থা দেখে উৎসের গলা শুকিয়ে এলো। সে বুঝতে পারেনি ভেতরের অবস্থা এতটাই মারাত্মক হবে। রূপকথা লাজে লজ্জায় আরো নুইয়ে গেল, বলল, রং উঠে গেছে। উৎস নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করল, কোথায় রং লেগে আছে? রূপকথা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, এরপর ইতস্তত বোধ করে বলল, পিঠে, ঘাড়ে। উৎস জিজ্ঞেস করল, স্পঞ্জটা কই? রূপকথা নিজের হাতে থাকা বডি স্পঞ্জটা বাড়িয়ে দিল উৎসের দিকে। উৎস বডি স্পঞ্জটা হাতে নিয়ে বলল, উল্টো ঘোরো। রূপকথা ঘুরে দাঁড়াতেই উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপকথার ওড়নাটা সরিয়ে তার পিঠ ডলে দিতে লাগলো। পিঠে উৎসের হাতের ছোঁয়া লাগতেই রূপকথার গা কাটা শুরু হয়ে গেল। মুহূর্তেই তার তল পেটে হাজারো প্রজাপতি উড়াউড়ি শুরু করলো।
উৎসের নিজেরও হাত কাঁপছে। উৎস নিজের কাজ শেষ করে বলল। হয়ে গেছে। রূপকথা শান্ত গলায় বলল। আচ্ছা। উৎস আর কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। উৎস যেতেই রূপকথা নিচে বসে পড়ল। ভাবতে লাগলো একটু আগের কাহিনী। তার এখনো গা কাঁপছে। উৎস আজকে প্রথম তার এতটা কাছে আসলো, তাকে এতটা গভীরভাবে ছুঁয়ে দিল। রূপকথা তো এখন ছোট নয়, সে তো এখন যথেষ্ট বড় হয়েছে। সে তো বুঝে স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন হয়। সে এও জানে উৎস তাকে সময় দিচ্ছে। রূপকথা এসব ভাবতে ভাবতে শাওয়ার নিয়ে গায়ে শাড়িটা জড়িয়ে নিল। এরপর ভেজা জামা কাপড় ওয়াশরুমের এক সাইডে রেখে বেরিয়ে আসলো। উৎস দেখলো রূপকথা ঠান্ডায় কাঁপছে, তাই বলল। কাছে আসো, জোরে ধরে ঠান্ডা কমে যাবে।